আচ্ছা, আজকে একটা নতুন জিনিস যে তোদের সেমিস্টার 3-তে শুরু করব, যে অর্গানিক প্র্যাকটিক্যালটা কিভাবে তোদের হয় করা, সেইটা একটু শুরু করব। কারণ যেহেতু মানে তোদের প্র্যাকটিক্যাল ক্লাসটাও হচ্ছে না, তো সেটা তোরা পুরোপুরি ডিপ্রাইভড হচ্ছিস। তো এই সেমিস্টারে কি আছে তোদের না, কোয়ালিটেটিভ অর্গানিক অ্যানালিসিস। কি সেইটা? কোয়ালিটেটিভ অর্গানিক অ্যানালিসিস। তার মানে কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ আছে সেইটা তোদের বের করতে হয় এই প্র্যাকটিক্যালটার মাধ্যমে। আমি কিছু এক্সাম্পল দেই আগে। ধর বেঞ্জয়িক অ্যাসিড PaHCO2H, বা আমি যদি এখন বলি যে প্যারাটলুইন বেঞ্জয়িক অ্যাসিড, এরকম বলতে পারি। বা আমি বলতে পারি সিনামিক অ্যাসিড, মানে এই ডবল বন্ড এই CO2H। বা আমি বলতে পারি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। এই সমস্ত মলিকুলগুলোকে খাতায় স্ট্রাকচার সহকারে নাম কিন্তু লিখে ফেলবি। তাহলে এই কম্পাউন্ডগুলোতে ফাংশনাল গ্রুপ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এখানে কার্বক্সিলিক অ্যাসিড ছাড়াও এই ডবল বন্ড, এটাকে বলা হয় আনস্যাচুরেশন, এটাকেও একটা ফাংশনাল গ্রুপের মতো বলে ধরে নেওয়া হয়। তাহলে এই ধরনের কিছু কম্পাউন্ড থাকে। আচ্ছা, নেক্সট কি থাকে না, আমাদের এই ধরনের OH এর নাম কি? ক্যাটেকল। তারপরে কি আমরা যদি বলি OH, একে বলা হয় রেসরসিনল। বা যদি OH থাকে, একে বলা হয় হাইড্রোকুইনল। তাহলে এই ধরনের গ্রুপগুলোকে বলা হয় ফেনোলিক OH গ্রুপ। তাহলে এই গ্রুপগুলো কি না, কার্বক্সিলিক অ্যাসিড। এই গ্রুপগুলো হচ্ছে ফেনোলিক OH গ্রুপ। বা এরকম হতে পারে OH আর CO2H একসঙ্গে থাকতে পারে, ফেনোলিক OH আর কার্বক্সিলিক অ্যাসিড, এর নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। বেশ, এটা এক ধরনের হলো। নেক্সট কি না, কার্বনিল কম্পাউন্ড PaHCOPH, এর নাম কি? বেঞ্জোফেনন। এখানে ফাংশনাল গ্রুপটাকে না হচ্ছে গিয়ে কার্বনিল। আচ্ছা, বেঞ্জোফেনন বা PaHCOCOPH, এখানে কে? বেঞ্জিল। এই মলিকুলটার নাম কি? বেঞ্জিল CO। বা ধর এরকমই PaCHOH এর নাম কি? বেঞ্জোইন। বেশ, তাহলে এতে কি আছে না, কার্বনিল। নেক্সট একটা এক্সাম্পল আমরা দেই, OHCHOOME, এর নাম কি? ভ্যানিলিন। এখানে কে আছে? অ্যালডিহাইড। আর কে আছে? ফেনোলিক OH। তাহলে এই কম্পাউন্ড যেগুলোর যে এক্সাম্পল আমরা দিলাম, তাহলে এখানে ফাংশনাল গ্রুপ কে আছে? কার্বক্সিলিক অ্যাসিড, ফেনোলিক OH, আর কে আছে না, কার্বনিল। কার্বনিলের মধ্যে অ্যালডিহাইড কিটোন দুটোই দেখতে পেলাম। তাহলে এইটা এক ধরনের মলিকুলের মধ্যে এই ধরনের ফাংশনাল গ্রুপ আছে। বাকি এক ধরনের মলিকুলের কথা আমরা যদি এখন বলি, ধর এইরকমই একটা মলিকুল NH2CH3, এর নাম কি? প্যারাটলুইডিন। বা এইটার নাম কি? NH2OCH3, এর নাম হচ্ছে প্যারা অ্যানিসিডিন। তো এই ফাংশনাল গ্রুপগুলোকে বলবো অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। এই ধরনের ফাংশনাল গ্রুপ। নেক্সট কি হতে পারে, ধর এরকমই NO2 মেটাডাইনাইট্রোবেনজিন, এদের কি বলবো না, অ্যারোমেটিক নাইট্রো।
নেক্সট কি হতে পারে, PHCONH2, এদের নাম কি না অ্যামাইড। তাহলে এবারে আরো মলিকুল হতে পারে, কি সেটা না এই প্রাইমারি অ্যামিনের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের এরকম করে পারমুটেশন কম্বিনেশন হতে পারে, NH2CO2H এরকমই হতে পারে, বা এক ধরনের হতে পারে হ্যালোজেন বিয়ারিং Cl, এই মনে কর CO2H, অর্থোক্লোরোবেঞ্জয়িক অ্যাসিড, বা এরকমই হতে পারে ClNH2, প্যারাক্লোরো অ্যানিলিন, ক্লোরিন প্লাস অ্যারোমেটিক অ্যামিন। তাহলে এই ধরনের আমরা যে মলিকুলগুলোর এক্সাম্পল বললাম সবগুলোকে নিয়ে আমি যদি একটু সামারি করি, যে এই মানে ডান দিকে যে ফাংশনাল গ্রুপগুলো আছে কার্বক্সিলিক অ্যাসিড, ফেনোলিক OH বা কার্বনিল, এই ধরনের ফাংশনাল গ্রুপগুলোকে আমরা বলবো নন নাইট্রোজেনাস ফাংশনাল গ্রুপ। নন নাইট্রোজেনাস মানে এদের মধ্যে নাইট্রোজেন নেই, নন নাইট্রোজেনাস ফাংশনাল গ্রুপ। এদিকের যে গ্রুপ, এই যে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, নাইট্রো এবং অ্যামাইড, এদের বলবো আমরা নাইট্রোজেনাস ফাংশনাল গ্রুপ। তাহলে অর্গানিকের যে আমাদের সিলেবাসটা আছে, যে ফাংশনাল গ্রুপগুলো সিলেবাসে আছে, তাকে জাস্ট দুটো মেজর ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন নাইট্রোজেনাস ফাংশনাল গ্রুপ, সেখানে কে আছে কার্বক্সিলিক অ্যাসিড, ফেনোলিক OH, অ্যালডিহাইড বা কিটোন, এটা। আর এপাশে গিয়ে তোর নাইট্রোজেনাস ফাংশনাল গ্রুপে কে আছে না অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, আর অ্যারোমেটিক নাইট্রো, আর কে আছে অ্যামাইড। তাহলে আমাদের কাজ কি হবে না এই ধরনের ফাংশনাল গ্রুপ বিয়ারিং কোনো একটা কম্পাউন্ড আমাদের দিয়ে দেয়, কোনো একটা কম্পাউন্ড আমাদের দিয়ে দেয়, ল্যাবরেটরিতে ডিফারেন্ট টেস্ট করে আমাদের বলতে হবে যে ওই কম্পাউন্ডটা কি, মানে ওই কম্পাউন্ডের মধ্যে কোন কোন ফাংশনাল গ্রুপ আছে। মানে একটা থাকতে পারে বা দুটো থাকতে পারে, দুইয়ের বেশি কিন্তু থাকে না। তাহলে হয় একটা ফাংশনাল গ্রুপ বা দুটো, সেই একটা ফাংশনাল গ্রুপ শুধু নন নাইট্রোজেনাস হতে পারে, একটা ফাংশনাল গ্রুপ নাইট্রোজেনাস হতে পারে, দুটো ফাংশনাল গ্রুপ তোর কি হতে পারে না দুটোই নন নাইট্রোজেনাস হতে পারে, দুটো ফাংশনাল গ্রুপের মধ্যে দুটোই নাইট্রোজেনাস হতে পারে, মানে একটা অ্যামিন একটা নাইট্রো মিক্সচার থাকতে পারে, বা একটা নাইট্রোজেনাস একটা নন নাইট্রোজেনাস হতে পারে। মানে এই যেমন এই অ্যামিনের সাথে কার্বক্সিলিক অ্যাসিড, নাইট্রোর সাথে কার্বক্সিলিক অ্যাসিড, এরকমই হতে পারে। তাহলে আমাদের সমস্ত টেস্ট করে বুঝতে হবে যে আমাদের কোন কোন ফাংশনাল গ্রুপ আছে। এখন এই টেস্টগুলো করার জন্যে আমাদের একদম কিছু মেথড আছে, সিরিয়ালি সেই মেথডগুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রথম যে মন্তব্যটা আমরা করব, এইখানে একটা সিঙ্গেল মলিকুলই কিন্তু তোদের দেবে, মানে একটাই মলিকুল, এবং অবশ্যই সেটা পিওর মলিকুল। আচ্ছা বেশ, প্রথম যে কাজটা আমাদের করতে হবে যে একটা টেস্ট টিউবে খানিকটা আমাকে কম্পাউন্ড দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে আমাকে কি অবজারভেশন করতে হবে না এক নম্বর হচ্ছে গিয়ে স্টেট, মানে যে মলিকুলটা আমাকে, যে কম্পাউন্ডটা আমাকে দিল সেটা ক্রিস্টালের মতো দেখতে নাকি সেটা গুঁড়ো গুঁড়ো, মানে তাকে বলা হয় অ্যামরফাস। তাহলে হোয়েদার ইট ইজ ক্রিস্টাল অর ইট ইজ অ্যামরফাস, অ্যামরফাস, এই কথাটা আগে খাতাতে লিখতে হবে যে ওই মলিকুলটার স্টেট কি, হোয়েদার ইট ইজ ক্রিস্টালাইন অর ইট ইজ অ্যামরফাস। বেশ, এটা এক নম্বর। দু নম্বর, কম্পাউন্ডটার কোনো কালার আছে কিনা, হোয়েদার ইট ইজ হোয়াইট
অর ব্রাউন অর রেডিশ অর ইয়েলো কোনো রকম কিছু কালার আছে কিনা সেটা আমাকে লিখতে হবে। 3 নম্বর একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট করতে হবে। যে কোনো পিওর কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট কিন্তু কনস্ট্যান্ট হয়, মানে ফিক্সড। তাহলে একটা অর্গানিক কম্পাউন্ডের আমাকে মেল্টিং পয়েন্ট বের করতে হবে। সেটার একটা মেথড আছে, সেটা এখানে বোঝানো যাবে না। আমি মানে ইউটিউবে কোনো ভিডিও যদি থাকে আমি সেটা লিঙ্কটা আমি খুঁজে দেখবো, বা তোরাও খুঁজতে পারিস। তাহলে একটা অর্গানিক এগুলো সবই তোদের সলিড কম্পাউন্ড দেওয়া হয়। এইটা একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, সলিড কম্পাউন্ড। তাহলে তার মেল্টিং পয়েন্ট বের করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে মেল্টিং পয়েন্ট এইটা বের করতে হবে। তাহলে এইটা প্রাইমারি কাজ। 2 নম্বর এটা গেল এ, মানে এ গ্রুপের আন্ডারে এই ছোট ছোট কাজগুলো করতে হবে। বি, নেক্সট যে কাজটা করতে হবে ওই মলিকুলটার সলিউবিলিটি টেস্ট করতে হবে। সলিউবিলিটি টেস্ট খুব ইম্পর্টেন্ট। যে ওই অর্গানিক যে যে মানে মলিকুলটা আছে খুব অল্প অল্প নিয়ে, মানে অল্প মানে খুব সামান্য, মানে এই নখের কোণে যতটুকু ওঠে ওই রকম অল্প অল্প নিয়ে কয়েকটা সলভেন্ট সিস্টেমে মলিকুলটার সলিবিলিটি টেস্ট করতে হবে, এবং টেস্ট করে প্রাইমারি একটা কনক্লুশন ড্র করতে হবে। যেমন প্রথমে টেস্ট করতে হবে, এরকম করে একটু ছক কষে দিই। প্রথমে টেস্ট করতে হবে কিসে না, ওয়াটার, জলে টেস্ট করতে হবে। 2 নম্বর সলভেন্ট সিস্টেম হচ্ছে 5% হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3 নম্বর হচ্ছে ডাইলিউট NaOH। 4 নম্বরটা ফাঁকা রাখছি। 5 নম্বর হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এই সলভেন্ট সিস্টেমের মধ্যে মলিকুলটাকে এই সিরিজে টেস্ট করতে হবে, খুব ইম্পর্টেন্ট এই সিরিজে টেস্ট। এবং এখানে নিয়ম হচ্ছে এই সিরিজে যেতে যেতে যেখানে সলিউবল হয়ে যাবে আমরা ওপাশে আর টেস্ট করব না, আমরা ছেড়ে দেব। মানে আমি যদি প্রথমে জলে টেস্ট করি, যদি জলে সলিউবল হয়ে যায় আর অন্য সলভেন্ট সিস্টেমে টেস্ট করব না। যদি জলে সলিউবল হয় তখন একটা ইনফারেন্স ড্র করতে হবে। ইনফারেন্স মানে একটা কনক্লুশন, মানে কোন ধরনের ফাংশনাল গ্রুপ থাকতে পারে সেই সম্বন্ধে একটা প্রিলিমিনারি একটা ইনটিউশন দিতে হবে। সেই প্রিলিমিনারি ইনটিউশনটা কি, জলে সলিউবল মানে মলিকুলটা হাইলি পোলার। হাইলি পোলার মানে সেখানে মাল্টিপুল ফেনোলিক ওয়েজ গ্রুপ থাকতে পারে, মানে একাধিক ফেনোলিক ওয়েজ গ্রুপ। ওই যে বললাম ক্যাটেকল, রেসেরোসিনল, হাইড্রোকুইনল, এই ধরনেরগুলো হাইলি পোলার, ফলে তারা জলে সলিউবল। তাহলে মাল্টিপুল ফেনোলিক ওয়েজ গ্রুপ থাকতে পারে, বা ফেনোলিক ওয়েজ এর সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের মিক্সিং ওয়ালা গ্রুপ হতে পারে, মানে স্যালিসাইলিক অ্যাসিড বা প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এই ধরনের কম্পাউন্ডগুলো হাইলি পোলার, তারা জলে সলিউবল। 1 নম্বর। যদি জলে সলিউবল না হয় তাহলে আমরা ডাইলিউট কোথায় আসবো, 5% HCl বা ডাইলিউট HCl। ডাইলিউট HCl একটা অ্যাসিডিক। যদি এখানে সলিউবল হয় তখন আমরা বলবো তাহলে কম্পাউন্ডটা নিশ্চয়ই বেসিক নেচার, কারণ বেসিক না হলে অ্যাসিড মিডিয়ামে সলিউবল হবে না। তখন বেসিক ফাংশনাল গ্রুপ মানে আমরা বলবো কম্পাউন্ডটার মধ্যে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন থাকতে পারে। সবই কিন্তু পারে, ফিক্সড করে বলতে পারবো না, কারণ এটা প্রিলিমিনারি বক্তব্য।
তাহলে যে ডাইলিউট HCl সলিউবল হবে তার বক্তব্য কি হবে, কম্পাউন্ড শুড বি বেসিক ইন নেচার, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন থাকতে পারে। বেশ, যদি ডাইলিউট HCl সলিউবল না হয় তখন যাব ডাইলিউট NaOH এ। যদি NaOH এ সলিউবল হয় তখন বলবো কম্পাউন্ড মাস্ট বি অ্যাসিডিক, শুড বি অ্যাসিডিক ইন নেচার, কারণ অ্যাসিডিক না হলে সে NaOH এ সলিউবল হবে না। এখন যদি এখানে সলিউবল হয় তাহলে কি বলবো না, কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে বা ফেনোলিক OH হতে পারে। নেক্সট, যদি এখানে সলিউবল হয় তখন 5% সোডিয়াম বাইকার্বনেটে টেস্ট করব। যদি ডাইলিউট NaOH এ সলিউবল হয় তখন 5% সোডিয়াম বাইকার্বনেট সলিউশনে টেস্ট করতে হবে, কারণ NaOH টা স্ট্রং অ্যালকালি, 5% সোডিয়াম বাইকার্বনেটটা মাইল্ড অ্যালকালি, মানে এটা একটু কম অ্যালকালি মিডিয়াম। এখানে সলিউবল এবং এখানে সলিউবল, তাহলে কম্পাউন্ডটার মধ্যে স্ট্রং অ্যাসিডিক, তার মানে CO2H গ্রুপ থাকার চান্স খুব বেশি। কিন্তু এখানে সলিউবল হলো না, তখন বলবো কম্পাউন্ডটা মাইল্ড অ্যাসিডিক, মানে ওখানে ফেনোলিক OH থাকতে পারে। ঠান্ডা মাথায় ভিডিওটা বারবার এগিয়ে পিছিয়ে শুনবি, শুনে খাতাতে লিখে ফেলবি। এবারে NaOH এ সলিউবল হলো না, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে যাব। আমাদের সিলেবাসে যত মলিকুল আছে সবাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে সলিউবল হবেই হবে, এবং এখানে যেই সলিউবল হবে তার ইনফারেন্স ড্র করতে হবে। তাহলে কম্পাউন্ডে অক্সিজেন বা নাইট্রোজেন বিয়ারিং ফাংশনাল গ্রুপ থাকতে পারে। অক্সিজেন বিয়ারিং মানে কার্বনিল, নাইট্রোজেন বিয়ারিং মানে হয় নাইট্রো বা অ্যামাইড গ্রুপ, এই ধরনের ফাংশনাল গ্রুপ থাকতে পারে। এইটা হচ্ছে সলিউবিলিটি টেস্ট। আমি খুব কুইক এটাকে বলে গেলাম, ভিডিওটা একটু পেছনে ফিরে চালিয়ে শুনবি এবং দেখবি। তাহলে আমরা প্রথমে কি করলাম না, প্রিলিমিনারি স্টেট, কালার এবং মেল্টিং পয়েন্ট। 2 নম্বর কি টেস্ট করলাম, সলিউবিলিটি টেস্ট করে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন আমরা পেয়ে যাব, যে সলিউবিলিটি থেকে আমরা বুঝতে পারবো যে ওর মধ্যে কোন ধরনের ফাংশনাল গ্রুপ আছে। নেক্সট যে এক্সপেরিমেন্টার কথা আজকে আমরা ডিসকাশন করব সেইটা হচ্ছে গিয়ে স্পেশাল এলিমেন্ট, মানে অর্গানিক মলিকুল মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছেই। এটা ছাড়া ওই কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন, সালফার অর হ্যালোজেন মানে এক্স, এইগুলো আছে কিনা সেইটা টেস্ট করতে হবে। যেমন আমরা বললাম যে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন বা নাইট্রো বা অ্যামাইড যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে সেই মলিকুলে নিশ্চয়ই নাইট্রোজেন আছে। যদি SO3H গ্রুপ থাকে সালফোনিক অ্যাসিড, তাহলে সেখানে সালফার আছে। ক্লোরো অ্যাসিড, ক্লোরো অ্যামিন এটসেট্রা এখন যদি থাকে তাহলে সেই মলিকুলে হ্যালোজেন আছে। তাহলে আমাদের কাজ হবে যে কম্পাউন্ডটা আমাকে দিয়েছে সেখানে এই 3টে স্পেশাল এলিমেন্ট আছে কিনা সেটার টেস্ট করতে হবে। স্পেশাল এলিমেন্ট, তার নাম হচ্ছে লেসাইন টেস্ট। LASSAIGNES, এই স্পেলিংটা একটু মুখস্থ করতে হবে। লেসাইন্স টেস্ট কি করা হয় আমরা আগেই বলেছি,
সলিড কম্পাউন্ড আমাদেরকে দেওয়া হয়। লেসাইন টেস্টে যে কাজটা করা হয়, অল্প একটু সলিড কম্পাউন্ডকে নিয়ে মেটালিক সোডিয়ামের প্রেজেন্সে, মানে সোডিয়াম মেটাল দিয়ে অল্প একটু পরিমাণ স্যাম্পেল দিয়ে স্ট্রংলি হিট করা হয়। এই যে প্রসেসটা, সলিড প্লাস সলিড স্যাম্পেল, সলিড সোডিয়াম মিশিয়ে যে হিট করা হয়, একে বলা হয় ফিউশন করার জন্য একটা স্পেশাল কাঁচের টিউব পাওয়া যায়, মানে খুব ছোট টেস্ট টিউবের মতো, একে বলা হয় ফিউশন টিউব। তোদের ল্যাব মানে কবে কলেজ খুলবে তো কেউ জানে না, খুললেই দেখিয়ে দেওয়া হবে যে ফিউশন টিউবগুলো কেমন হয়। টেস্ট টিউব দেখেছিস? টেস্ট টিউবের খুব ছোট ভার্সান কে বলা, তোরা বুঝবি যে একে বলা হয় ফিউশন টিউব। সোডিয়াম, এই নলেজগুলো রাখতে হবে। সোডিয়াম হচ্ছে মেটাল, হাইলি রিঅ্যাক্টিভ। সোডিয়াম মেটাল ল্যাবরেটরিতে কোথায় প্রিজার্ভ যে মানে করা থাকে না, কেরোসিনে ডুবিয়ে রাখা থাকে। কারণ কেরোসিন মানে হচ্ছে হাইড্রোকার্বন, নন রিঅ্যাক্টিভ সলভেন্ট। তার ভেতরে সোডিয়ামকে ডুবিয়ে রাখা হয়, কারণ সোডিয়াম বাতাসের সংস্পর্শে এলেই বাতাসের ময়েশ্চারকে নিয়েই ও জ্বলে যাবে এবং সোডিয়ামটা নষ্ট হয়ে যাবে। তাহলে সোডিয়াম ল্যাবরেটরিতে কেরোসিনের মধ্যে ডোবানো থাকে। তাকে কি করতে হয় না, তোদের এই জ্ঞানগুলো রাখা উচিত। সেখানে ছুরি ডুবিয়ে বোতল থেকে সোডিয়ামকে তুলে নেওয়া হয় অল্প একটু, মানে সোডিয়াম খুব নরম মেটাল হয়, তাকে তুলে নিয়ে ইনস্ট্যান্টলি টিস্যু পেপারে সোডিয়াম যে মানে কেরোসিনটাকে সোক করিয়ে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট পিস করা হয়। এরকমই সোডিয়ামের ছোট ছোট পিস করা হয়। পিসগুলো কিরকমই না, একটা হাফ ছোলার দানা বা হাফ মটরের দানার মতো ছোট ছোট পিস করা হয়। পিস করে তাকে আবার ছোট একটা পাত্রে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তাহলে সোডিয়ামকে বাতাসে ফেলে রাখা যাবে না। এবারে নেক্সট কি কাজ হয় করা, ওই হাফ ছোলার দানা হাফ মটরের দানার মতো সোডিয়ামকে এইরকমই ফিউশন টিউবের ভেতরে ট্রান্সফার করা হয়, মানে এখানে একটা সোডিয়ামের টুকরোকে নিয়ে নেওয়া হয়। নিয়ে এটাকে ধরে বার্নারে যদি একটু ধরি, এই সোডিয়াম মেটালটা গলে যায়, মেল্ট হয়ে গিয়ে চকচকে হয়ে যায়, মানে শাইনিং করে। যেই শাইনিং করলো, এটাকে সরিয়ে নিয়ে এটার ভেতরে ওই সমপরিমাণ অর্গানিক স্যাম্পেল ফেলে দেওয়া হবে। ফেলে দিয়ে ওর উপরে আবার একটা সোডিয়ামের টুকরো দেওয়া হবে, ওর উপরে আবার একটু সমপরিমাণে অর্গানিক স্যাম্পেল দেওয়া হবে। তাহলে কি মেথডটা, প্রথমে সোডিয়াম মেটাল মেল্ট, তার উপরে OS মানে অর্গানিক স্যাম্পেল, তার উপরে আবার একটা সোডিয়াম মেটাল, তার উপরে আবার একটু অর্গানিক স্যাম্পেল। এইভাবে পুরোটাকে স্যান্ডউইচ করলাম। করে এটাকে বার্নারে ধরে সাহসের সঙ্গে, একটু সাহস লাগে এখানে, স্ট্রংলি হিট করতে হবে। একদম 1-1.5 মিনিট হিট করলে এই পুরো জিনিসটা লাল টকটকে হয়ে যাবে। এই কাঁচের দেওয়াল সহ যা আছে লাল টকটকে হবে। তখন কি হচ্ছে, সলিড মিশে গিয়ে ফিউজ হচ্ছে। একটু ফিউশনের সময় একটু মানে আগুনের ফুলকি বেরোতে পারে, ভয় পেলে একদমও চলবে না।
সোডিয়াম ফিউশন এক্সপেরিমেন্ট করতে গিয়ে কেউ মরে যায়নি আজ পর্যন্ত, পৃথিবীতে এক্সাম্পল নেই এরকমই। তাহলে এটাকে এরকম করে স্ট্রংলি হিট করা হলো টিল রেড হট, মানে এই পুরো ফিউশন টিউবটা লাল টকটকে হবে। এবারে ফিউশন এক্সপেরিমেন্ট মানে এই এক্সপেরিমেন্টটা করার আগে তোকে একটা কাজ করে রাখতে হবে। কি সেই কাজটা? না, ল্যাবরেটরিতে মোটার আর পেসেল আছে। মোটার পেসেল, মোটার পেসেল মানে পাথরের তৈরি এরকম একটা বাটি আছে আর একটা পাথর এরকম একটা দণ্ড আছে। পাথরের বাটি আর পাথরের দণ্ড আছে, এরকমই একটা আছে। এইটা একটা চীনামাটির তৈরি বাটি, এটা একটা সেম মেটালের একটা এরকম একটা পাথরের দণ্ড। এটাকে বলা হয় মোটার, এটাকে বলা হয় পেসেল। এই মোটারটাকে ভালো করে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুতে হবে। ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে এই মোটারে আগে থেকে একটু জল রাখতে হবে। কতটা জল রাখতে হবে? ম্যাক্সিমাম 5 ml, মানে একটা টেস্ট টিউবের 1/4 অংশ জল। এটা আন্দাজে দিতে হবে। যদি কেউ মোটার ভর্তি করে জল রাখিস তার এক্সপেরিমেন্টের ভুল হওয়ার চান্স তত বেশি। তাহলে কি বললাম? একটা পাথরের বাটিতে 5 ml মতো জল রাখতে হবে। এটা এই কাজটা করে রেখে এই এক্সপেরিমেন্টটা শুরু করতে হবে। এটা করে তারপরে মোটার কোথায় পেসেল কোথায় খুঁজলে কিন্তু চলবে না। আগে মোটার পেসেলকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে মোটারে 5 ml ডিস্টিল ওয়াটারই রাখতে হবে, অন্য কোনো জল কিন্তু নয়। এটা রেখে এটাকে যখনই রেড হট হবে, রেড হট এটা যখনই রেড হট হবে, এই রেড হট কন্ডিশনেই মানে যখন এইটা রেড হট হবে, রেড হট অবস্থাতেই এটাকে এই জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে সাহসের সঙ্গে। কারণ এটাকে জলে ডোবানো মাত্রই একটু আদ্রু আগুনের ফুলকি ছুটবে, সেটাকে নিয়ে ভয় পেলে চলবে না। কারণ এর ভিতরে যেটা আনরিঅ্যাক্টেড সোডিয়াম, সে জলের সংস্পর্শে এলেই একটু আগুন ধরে হুক করে একটু আগুন জ্বলতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটাকে ডুবিয়ে দিবি, দিয়ে এই যে পেসেলটা আছে ওটাকে দিয়ে এই কাঁচটাকে এর মধ্যে ভালো করে ভেঙে দিয়ে পুরো এইটাকে ভালো করে কাঁচটাকে জলের সঙ্গে ভেঙে ভালো করে একদম গুঁড়িয়ে দিতে হবে। মানে এর ভেতরে যা ছিল সেটা জলে ফেলে এই পাথরের এই যে পেসেলটা দিয়ে ভালো করে জলের মধ্যে ওটাকে গুঁড়িয়ে দিতে হবে। এই কাজটা করতে হবে, এটাকেই বলা হয় লেসাইন টেস্ট। কি ঘটবে, কি কেমিক্যাল রিয়াকশন ঘটবে? না, কেমিক্যাল রিয়াকশন যেটা হবে সেইটা হচ্ছে গিয়ে অর্গানিক স্যাম্পেলের মধ্যে, ধর আমি এরকম একটা কম্পাউন্ডের নাম বলছি, এই প্যারাক্লোরোঅ্যানিলিন, এর সাথে কে রিয়াকশন করবে? মেটালিক সোডিয়াম। এই রিয়াকশন করে কত রকমের কম্পাউন্ড তৈরি হবে তার কোনো হিসেব নেই। কিন্তু আমাদের যেটা ইন্টারেস্ট, যে কম্পাউন্ডটা আমাদের তৈরি হবে ফিউশনের ফলে সোডিয়াম এই ক্লোরিনটাকে টেনে নিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। সোডিয়াম এখান থেকে নাইট্রোজেন আর এই কার্বনকে নিয়ে সোডিয়াম সায়ানাইড তৈরি করবে। যদি কোনো কম্পাউন্ডে সালফার থাকে, মনে করে এরকম করে SO3H আছে, এর সাথে সোডিয়াম যেই আমি দেবো Na কে নিয়ে মানে সালফারকে নিয়ে Na2S তৈরি করবে। তাহলে ফিউশনের ফলে হাজারো রিয়াকশন হবে, কিন্তু আমার ইন্টারেস্ট, আমার যেটা দরকার ওই হাজারো রিয়াকশনের মধ্যে
হ্যালোজেনকে নিয়ে নিয়ে যে ইয়ে তো সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। নাইট্রোজেন থাকলে এবং অতি অবশ্যই কার্বনকে নিয়ে সে সোডিয়াম সায়ানাইড তৈরি করবে। সালফার থাকলে সোডিয়াম সালফাইড তৈরি করবে। ওইটাকে যেই আমি জলের মধ্যে দেবো, এই মলিকুলগুলো, এই সোডিয়ামের সল্টগুলো হাইলি ওয়াটার সলিবল, এরা ওই 5 ml জলে সলিবল হবে, 5 ml জলে সলিবল হবে। আর যেটা আনরিঅ্যাক্টেড সোডিয়াম, সে জলের সাথে বিক্রিয়া করে NaOH তৈরি করবে। সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তার মানে সলিউশনটা অ্যালকালাইন হবে, কিন্তু সলিউশনের মধ্যে কে থাকবে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সায়ানাইড এবং সোডিয়াম সালফাইড। যে স্যাম্পেলে হ্যালোজেন নেই সেখানে সোডিয়াম হ্যালাইড তৈরি হবে না, যে স্যাম্পেলে হ্যালোজেন আছে সেখানে সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। যে স্যাম্পেলে নাইট্রোজেন আছে এবং অতি অবশ্যই অর্গানিক কম্পাউন্ড মানে কার্বন আছে, সেখানে সোডিয়াম সায়ানাইড তৈরি হবে। যেখানে নাইট্রোজেন নেই, মনে কর বেনজোইক অ্যাসিড, সিনামিক অ্যাসিড, টলুইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, মানে যে কম্পাউন্ডগুলোতে নাইট্রোজেন নেই সেখানে সোডিয়াম সায়ানাইড তৈরি হবে না। যে কম্পাউন্ডে SO3H গ্রুপ নেই বা অন্য ধরনের কোনো সালফার কন্টেনিং ফাংশনাল গ্রুপ নেই সেখানে সোডিয়াম সালফাইড তৈরি হবে না। তাহলে যা হবে সেটা এই জলে সলিউবল হবে। এবারে এখানে কাঁচের গুঁড়ো ফুড়ো প্রচুর কিছু আছে, এটাকে সিম্পল একটা ফিল্টার পেপার দিয়ে আমি ফিল্টার করে নেব। ফিল্টার করে নেব, টেস্ট টিউবের মধ্যে আমার 4 ml মতো ফিল্ট্রেট থাকবে। ফিল্ট্রেট, এই ফিল্ট্রেটে কি থাকবে না এটা 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 থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ডিং আপন মাই স্যাম্পেল। স্যাম্পেলে যে স্পেশাল এলিমেন্টগুলো প্রেজেন্ট আছে তার উপরে ডিপেন্ড করে এই ফিল্ট্রেটের মধ্যে এরা থাকতেও পারে নাও থাকতে পারে। এবারে নেক্সট কি কাজ আমাদের? এই ফিল্ট্রেটটাকে নিয়ে কাজ করতে হবে, রিয়াকশন করতে হবে, করে দেখাতে হবে যে ফিল্ট্রেটের মধ্যে সোডিয়াম সালফাইড মানে H ডবল মাইনাস আছে কিনা, সায়ানাইড মাইনাস আছে কিনা আর X মাইনাস আছে কিনা, সেটা এক্সপেরিমেন্টের সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে। সেইটা আমরা পরের ক্লাসে, কি এক্সপেরিমেন্ট কিভাবে, সেটা আমরা পরের ক্লাসে ডিসকাশন করব। তাহলে মেন হচ্ছে যেটা তৈরি হলো এটাকে আমরা বলবো লেসাইন এক্সট্রাক্ট। ক্লিয়ার?